হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল লোগোস বায়ো। আমাদের লাস্ট ভিডিওতে আমরা রেনাল ফিজিওলজি সম্পর্কে যে টপিকগুলো আমাদের সিলেবাসের অন্তর্গত ছিল 9-10 লাইফ সায়েন্স এর যে সিলেবাস, তার যে ফিজিওলজি পার্ট, তার রেনাল ফিজিওলজি পার্টের বেশিরভাগ বিষয়গুলো আমরা আলোচনা করেছি, এক্সেপ্ট অ্যাসিড বেস যে ব্যালেন্স সেটা বাদ দিয়ে। তো নেক্সট ভিডিওতে, আজকের ভিডিওতে আমরা এখন আলোচনা করব রেসপিরেটরি সিস্টেম সম্পর্কে। রেসপিরেটরি সিস্টেমের ভিডিওগুলো কমপ্লিট করে নেওয়ার পর আমরা কনজিকিউটিভ যে এমসিকিউগুলো ফ্রম রেনাল ফিজিওলজি অ্যান্ড রেসপিরেটরি পার্ট সেগুলো নিয়ে আলোচনা করব। তো রেসপিরেটরি সিস্টেম বা হিউম্যান রেসপিরেশনের যে পার্ট, ফিজিওলজি পার্টের, সেখান থেকে আমাদের বেসিক যে স্ট্রাকচার অফ রেসপিরেটরি অর্গ্যানস, সেগুলো বিশেষ করে লাংস, ব্রঙ্কিওলস, ওকে। তো এগুলো আলোচনা আমি পূর্বের একটা ভিডিওতে করেছি, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেটা দেখে নেবে। আজকে আমরা রেসপিরেশনের সাথে রিলেটেড যে রেসপিরেটরি ভলিউমস অ্যান্ড ক্যাপাসিটি সেগুলো নিয়ে একটু আলোচনা করব। নেক্সট আমরা ব্রিদিং মেকানিজম নিয়ে আলোচনা করব, দেন এক্সচেঞ্জ অফ গ্যাসেস উইথিন টিস্যু, উইথিন ব্লাড, সেগুলো নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। শুরু করার আগে আমি সবাইকে রিকোয়েস্ট করব, তোমরা চ্যানেলটিতে যারা নতুন আছো, চ্যানেলটি তোমরা দেখছো, চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে করে আমার এই ভিডিওগুলো তোমরা পেতে পারো রেগুলারলি। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে করে ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা ভিডিওটির নোটিফিকেশন পেয়ে যাও। তো শুরু করা যাক উইদাউট ওয়েস্টিং এনি টাইম। রেসপিরেটরি ভলিউম অ্যান্ড ক্যাপাসিটি। রেসপিরেটরি ভলিউমস অ্যান্ড ক্যাপাসিটি, এইটা বোঝার জন্য আমরা একটা গ্রাফ করে নেব, খুব সিম্পল একটা গ্রাফ। সেই গ্রাফের মাধ্যমেই আমরা রেসপিরেটরি ভলিউমস অ্যান্ড ক্যাপাসিটিগুলোকে বুঝতে পারবো ইজিলি যদি আমরা করি। ওকে, এরকম একটা গ্রাফ আমরা করে নেব। রেসপিরেটরি ভলিউমসগুলোর মধ্যে যে ভলিউমগুলো খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, আমি এখানে একটা লিস্ট করে নিই আগে। এক নম্বর হচ্ছে টাইডাল ভলিউম বা প্রবাহী বায়ু পরিমাণ, টাইডাল ভলিউম, যাকে আমরা বাংলায় বলছি প্রবাহী বায়ু, যা কিনা স্বাভাবিক প্রশ্বাস এবং নিঃশ্বাসের সঙ্গে জড়িত। প্রত্যেকবার যখন আমরা প্রশ্বাস নিচ্ছি এবং নিঃশ্বাস ত্যাগ করছি, সেই যে পরিমাণ বায়ুটা আমরা এক্সচেঞ্জ করছি ডিউরিং ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশন, দ্যাট উইল বি কল্ড অ্যাজ টাইডাল ভলিউম বা প্রবাহী বায়ু পরিমাণ। এবং এর যে অ্যামাউন্টটা, যে ভলিউমটা, সেটা হচ্ছে 500 ml। সেটা কি 500 ml। এবং এটাও আমরা মনে রাখবো যে এটা হচ্ছে সবচেয়ে স্মলেস্ট অ্যামাউন্ট দ্যাট ইজ ইনটেকড বাই আওয়ার রেসপিরেটরি সিস্টেম। তো এই প্রবাহী বায়ু পরিমাণ কত? 500 ml। ওকে, নেক্সট টাইডাল ভলিউম বাদ দিয়ে আরেকটা যে ভলিউম আমরা পেয়ে যাব সেটা হচ্ছে ইন্সপিরেটরি ভলিউম। ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম বলবো, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, বা যেটাকে আমরা শর্টে বলবো IRV, এটাকে শর্টে বলছে টিভি, এটাকে শর্টে বলছে IRV। আর আরেকটা আমরা পেয়ে যাবো ভলিউম ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম বা ERV। ওকে, IRVর যে ভ্যালু সেটা মোটামুটি 250 ml এর মতন। এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম 1000 থেকে 1100 ml, এটা আমরা মাথায় রাখবো। এবং এইটা হয়ে যাওয়ার পরও আরেকটা আমরা ভলিউম আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে RV বা রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউম বা RV, এরও মান প্রায় 1000 থেকে 1200 ml এর মতন, 1200 ml। তো এই ভলিউমগুলো, এগুলো হচ্ছে আমার 4টে ভলিউম যেটা আমার লাংসের মধ্যে রয়েছে। ওকে, রেসিডুয়াল ভলিউম, টাইডাল ভলিউম, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। টাইডাল ভলিউমের মান হচ্ছে আমার 500 ml, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউমের মান 250 ml, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউমের মান 1000 থেকে 1100 ml, এবং রেসিডুয়াল ভলিউমের মান আমার 1000 থেকে 1200 ml। এই ভলিউমগুলোই আমরা এবার
এই গ্রাফের মাধ্যমে বুঝবো যে ইন্সপিরেটরি ভলিউম কি, রিজার্ভ ভলিউম কি, টাইডাল ভলিউম কি। তো টাইডাল ভলিউম আমরা তাকে বলছি, একটু আগেই বললাম যে স্বাভাবিক প্রশ্বাস এবং নিঃশ্বাস ক্রিয়ার মাধ্যমে যে পরিমাণ বায়ু আমরা গ্রহণ এবং ত্যাগ করি সেটা কি বলছি, টাইডাল ভলিউম। তো এটা এই গ্রাফের মধ্যে এইভাবে বলি, এইটা আমরা প্রশ্বাস নিলাম, ওকে, দিয়ে এটা আমরা নিঃশ্বাস ত্যাগ করলাম নর্মাল। এটাকেই বলা হচ্ছে আমার টাইডাল ভলিউম বা টিভি। এটাকে আমরা কি বলছি, এই জায়গাটাকে আমরা কি বলবো, টাইডাল ভলিউম বা টিভি। দিয়ে আবার এইরকম চলতে থাকবে, আবার একটা নিঃশ্বাস নেব, ওকে। এবার এই নিঃশ্বাস নেওয়ার সময় আমি একটু বেশি নিঃশ্বাস নিলাম, রামদেব বাবার অনুলোম বিলোমের মতো। তো এটা আমি অতিরিক্ত প্রশ্বাস বায়ু আমি এখানে গ্রহণ করলাম, ওকে। আমি কি করলাম, অতিরিক্ত প্রশ্বাস বায়ু গ্রহণ করলাম। এটাকে তখন আমরা বলছি আইআরভি। এটাকে তখন কি বলবো, এইটুকুনি জায়গাকে বলবো ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, আইআরভি এই জায়গাটা। এবার এই আইআরভিকে আমাকে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। এই আইআরভি ছাড়ার সময় এই টোটাল জায়গাটা কি, যেটা নিলাম সেটা ছাড়লাম, তাহলে দিস ইজ আইআরভি, দিস ইজ টিভি। এবার এই আইআরভি আবার টিভির জায়গায় আসবে। নর্মাল ব্রিদিং, আইআরভির পর কি হলো, নর্মাল প্রশ্বাস এবং নিঃশ্বাস ক্রিয়ার মাধ্যমে আমি এই পরিমাণ শ্বাসবায়ু আবার ত্যাগও করলাম। দিয়ে অনুলোম এবং বিলোমের সময় রামদেব বাবা কি করছেন, কপালভাতি করার সময় অনেক সময়। তো এই যে অতিরিক্ত পরিমাণ শ্বাসবায়ু আমি ত্যাগ করলাম, এটাকে বলা হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এটা আমি কি বললাম, অতিরিক্ত পরিমাণ শ্বাসবায়ু ছেড়ে দিলাম। এই জায়গাটাকে তখন বলছি ইআরভি। এটাকে কি বলবো, ইআরভি, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এই জায়গাটা। দিয়ে এইখান থেকে আমি আবার ব্যাক করে আসতে পারি, তাই না? দিয়ে এইখান থেকে ব্যাক করে আমি আবার নর্মাল একটা ব্রিদিং কন্ডাক্ট করতে পারি, আবার একটা টিভি কন্ডাক্ট করতে পারি। এইভাবে করে নিয়ে আমার কিন্তু প্রশ্বাস ক্রিয়া এবং নিঃশ্বাস ক্রিয়া চলতে পারে। তো এই গ্রাফটাই হচ্ছে আমার ইম্পর্টেন্ট। এবার এই যে অতিরিক্ত পরিমাণ বায়ু আমি ছেড়ে দিলাম, যেটা ইআরভি, এই ইআরভির পরও আমাদের লাংসের মধ্যে কি তাহলে কোনো রকম বায়ু থাকে না, বা অ্যালভিওলাইয়ের মধ্যে কি কোনো বায়ু থাকে না, করে নিঃশ্বাস ত্যাগ করার পর কি কোনো বায়ু নেই না, সেখানে কিন্তু তারপরও কিছু পরিমাণ বায়ু থেকে যায়, যেটাকে রেসিডুয়াল ভলিউম বলা হয়। কারণ এই সব বায়ু যদি, যেটা বায়ু গ্রহণ করলাম বা অতিরিক্ত বায়ু গ্রহণ করলাম, সবটাই যদি আমি বের করে দিই, তাহলে অ্যালভিওলাই বা লাংসের ক্যাপাসিটি কিন্তু কোল্যাপস করে যেতে পারে। তার জন্য কিছু পরিমাণ বায়ু আমার লাংসের মধ্যে থেকেই যায়, কিছু পরিমাণ বায়ু আমার কিন্তু লাংসের মধ্যে অনেক সময় থেকেই যায়, যেটাকে আমরা এখানে ডট ডট করে দেবো। এটাকে আমরা বলবো রেসিডুয়াল ভলিউম। এটাকে আমরা কি বলবো, আরভি বা রেসিডুয়াল ভলিউম, ওকে। এটা হচ্ছে আরভি বা রেসিডুয়াল ভলিউম। এই পরিমাণ বায়ু কিন্তু ফুসফুসের মধ্যে থেকেই যায়। তো এইখান থেকে আমরা এটা টানবো না, কারণ ওটা থেকে যায় এখানে। তো এটা ডট ডট দিয়ে দিলাম, এই পরিমাণ বায়ু আমার ফুসফুসের মধ্যে থেকে যায়, সো টু ফুসফুস যাতে কোল্যাপস, স্ট্রাকচারটা কোল্যাপস না করে যায়, ওকে। তো এইগুলো হলো আমার ভলিউম। আইআরভির মান কত ছিল, আইআরভির মান ছিল আমার, টিভির মান ছিল 500 ml, 500 ml, আইআরভির মান ছিল 250 ml, ইআরভির মান ছিল 1000 থেকে 1100 ml, আর আরভির মান ছিল 1000 থেকে 1200 ml। এইগুলো হয়ে গেল আমার ভলিউম। এবার এই ভলিউমের মধ্যে আরও এক ধরনের ভলিউম আছে, যেটাকে বলা হয় ডেড স্পেস ভলিউম। যেটাকে কি বলা হয়, ডেড স্পেস ভলিউম, ডেড স্পেস ভলিউম। আমাদের যখন আমরা বায়ুটা নিচ্ছি, আমাদের যে ন্যাসোফ্যারিংস, আমাদের ট্রাকিয়া, আমাদের ব্রঙ্কিওলস, এগুলোর মধ্যে ন্যাসোফ্যারিংস, ট্রাকিয়া অ্যান্ড ব্রঙ্কিওল, যে নাসাপথ আমাদের, সেই নাসাপথের মধ্যে বায়ুর কিন্তু কোনো আদান প্রদান হয় না। বায়ুর আদান প্রদান অ্যালভিওলাইয়ের মধ্যে হয়, লাংসের ভেতরে হয়। তো এই জায়গাটাতে যখন আমরা প্রশ্বাস বায়ুটা নিচ্ছি বা টাইডাল ভলিউমটা নিচ্ছি, কিছু পরিমাণ বায়ু সেইগুলোতে জায়গায় থেকে যায়, ডেড স্পেস বলা হয়। কেন ডেড স্পেস বলা হয় এই জায়গাগুলোকে, কারণ এখানে কোনো এক্সচেঞ্জ হয় না। এই নাসাপথের মধ্যে যে এপিথেলিয়াল সেলের লাইনিং আছে, সেই সেলের লাইনিংগুলো কিন্তু অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইডের কোনো এক্সচেঞ্জ করতে পারে না, এবং এখানে ব্লাড সার্কুলেশনও খুব সেরকম থাকে না, যেটা অ্যালভিওলাইতে থাকে। রক্তজালকের যে বিন্যাসটা, সেই রকম বিন্যাস কিন্তু এই নাসাপথের মধ্যে থাকে না, ফলে এখানে কোনো রকম এক্সচেঞ্জ হয় না।
তো এই জন্য এই জায়গাগুলোকে বলা হয় ডেড স্পেস, এবং এইখানে যে পরিমাণ বায়ুটা থেকে যায়, যেটা এক্সচেঞ্জ হয় না ডিউরিং টাইডাল ভলিউম নেওয়ার সময়, সেইটাকেই আমরা বলছি ডেড স্পেস ভলিউম। এবং এইটাকে শুধুমাত্র ডেড স্পেস ভলিউম না বলে এটাকে অ্যানাটমিক্যাল ডেড স্পেস ভলিউমও বলা হয়। অ্যানাটমিক্যাল ডেড স্পেস ভলিউম, এবং এর মান হচ্ছে প্রায় 150 ml। অর্থাৎ আমি যে 500 ml ব্লাড স্বাভাবিক প্রশ্বাস এবং নিঃশ্বাস ক্রিয়ার সময় প্রত্যেকবার গ্রহণ করছি বা বর্জন করছি, বর্জনটা কিন্তু 500 ml করছি না, 150 ml রেখে অ্যাকচুয়ালি বর্জনটা হচ্ছে। যদিও এখানে দেখানো হচ্ছে 500 ml নিলাম, 500 ml বেরিয়ে আসলো, অ্যাকচুয়ালি কিন্তু 500 ml বেরোয় না, সেখানে 150 ml থেকে যায়, 350 ml এর মতন বায়ু কিন্তু আমি এক্সহেল করি, ঠিক আছে, বাইরে বের করে দিই। এটাকেই বলা হয় অ্যানাটমিক্যাল ডেড স্পেস ভলিউম। আর এক রকমের ভলিউম আছে যেটাকে ফিজিওলজিক্যাল ডেড স্পেস ভলিউম বলা হয়। ফিজিওলজিক্যাল ডেড স্পেস ভলিউম বলছে এই যে নাসাপথ, ন্যাসোফ্যারিংস, ট্রাকিয়া এবং ব্রঙ্কিওল বাদ দিয়ে লাংসের মধ্যে যাচ্ছি, লাংসের ভেতরে আমার রয়েছে অ্যালভিওলাই। তো আপার অ্যালভিওলাইগুলো, যেগুলোকে এপিক্যাল অ্যালভিওলাই বলছি, এপিক্যাল অ্যালভিওলি, সেই এপিক্যাল অ্যালভিওলিগুলোতে কিন্তু অক্সিজেনের বা O2 বলো বা এয়ার বলো এক্সচেঞ্জ কম হয়, এক্সচেঞ্জ হয় না। তো এইখানে যে ফ্রি স্পেসটা এক্সচেঞ্জ হলো না, এইখানে যে ফ্রি স্পেসটা থাকলো, সেটাকেই বলা হচ্ছে ফিজিওলজিক্যাল ডেড স্পেস ভলিউম, হুইচ ইজ সিমিলার টু অ্যানাটমিক্যাল ডেড স্পেস ভলিউম। এটাও কিন্তু প্রায় 150 ml এর মতন হয়। ওকে, তো অ্যানাটমিক্যাল ডেড স্পেস ভলিউম, ফিজিওলজিক্যাল ডেড স্পেস ভলিউম কি আমাদের সিলেবাসের মধ্যে দেওয়া রয়েছে। অ্যানাটমিক্যাল ডেড স্পেস ভলিউমের অ্যামাউন্টটা কত, ফিজিওলজিক্যাল ডেড স্পেস ভলিউমের অ্যামাউন্টটা কত আমরা জেনে নিলাম, সিমিলার, ঠিক আছে। অ্যানাটমিক্যাল ডেড স্পেস ভলিউম আর ফিজিওলজিক্যাল ডেড স্পেস ভলিউমের মান প্রায় একই রকম, বাট ডিফারেন্স কি, অ্যানাটমিক্যাল ডেড স্পেস ভলিউমটা আমার নাসা পথের মধ্যে রয়েছে, ফিজিওলজিক্যাল ডেড স্পেস ভলিউমটা আমার লাংসের অ্যালভিওলাই রয়েছে, এবং আপার অ্যালভিওলাই বা উপরের দিকে যে অ্যালভিওলাইগুলো আছে সেগুলো এয়ার দিয়ে ফিল আপ হয় না, সেখানে এক্সচেঞ্জটা কম হয়, সেই জায়গাটাকে বলা হচ্ছে ফিজিওলজিক্যাল ডেড স্পেস ভলিউম। আচ্ছা, এই যে মানগুলো, এবার তোমরা প্রশ্ন করবে যে এই মানগুলো 250 ml 500 ml এগুলো আমরা কি করে বুঝলাম? নিশ্চয়ই কোনো যন্ত্রপাতি রয়েছে। তো যন্ত্রপাতিটার নাম হচ্ছে আমার স্পাইরোমিটার। যন্ত্রটার নাম কি? স্পাইরোমিটার। স্পাইরোমিটার নামক যন্ত্রের সাহায্যে কিন্তু এই ভলিউমগুলোকে আমরা মেজার করে থাকি। স্পাইরোমিটার যন্ত্রের সাহায্যে এই ভলিউমসগুলো আমরা মেজার করে থাকি। ওকে, নাও তাহলে ভলিউমগুলো আমাদের হয়ে গেল এখানে। এবারে আমরা আসবো ক্যাপাসিটিতে, এবং এইটার মধ্যে দিয়ে আমরা ক্যাপাসিটিগুলোকে বুঝবো। একটাই ছবির মাধ্যমে আমরা লাং ক্যাপাসিটিগুলো, ধারণ ক্ষমতা, জাস্ট ভলিউমগুলোর সাম আপ করলে পারে যেটা আসবে সেটাকেই ক্যাপাসিটি বলছি। সমস্ত ভলিউমগুলোকে যদি আমরা সাম আপ করি, যোগফল করি, তাহলে যে ক্ষমতাটা আসবে সেটাকে আমরা বলবো ক্যাপাসিটি। ভলিউম আর ক্যাপাসিটির মধ্যে কিন্তু খুব একটা ডিফারেন্স নেই, জাস্ট সাম আপটাকে আমরা ক্যাপাসিটি বলছি। আচ্ছা, তো এখানে আমরা প্রথমে জেনে নিই যে ক্যাপাসিটিগুলো কত রকমের হয়। ক্যাপাসিটিগুলোর নামগুলো আমরা জেনে নিই। যেমন ভলিউমগুলোর নামগুলো আগে জেনে নিয়েছিলাম, সেরকমভাবে ক্যাপাসিটিগুলোর নাম জেনে নিই। যেমন ফার্স্ট যে ক্যাপাসিটিটা সেটা হবে আইসি, ইন্সপিরেটরি ক্যাপাসিটি। এটাকে আমরা কি বলবো? ইন্সপিরেটরি ক্যাপাসিটি, আইসি। দেন আমাদের আসবে ইসি, এক্সপিরেটরি ক্যাপাসিটি, এক্সপিরেটরি ক্যাপাসিটি। ওকে, এবার এক্সপিরেশনের পরও কিছু পরিমাণ বায়ু আবার থেকে যায়, যেটাকে রিজার্ভ ভলিউম বলছি আমরা, বা রেসিডুয়াল ভলিউম, সরি রিজার্ভ ভলিউম না বলে রেসিডুয়াল, ওখানে রেসিডেন্ট হিসেবে থেকে যায় ওরা, তাই রেসিডুয়াল ভলিউম সেটাকে বলছি। তো সেইটা থেকে একটা ফাংশনাল যে রেসিডুয়াল ভলিউম সেইটা থাকে, যে রেসিডুয়াল ভলিউমটা ফাংশন করে। কি ফাংশন করছে না, ওই লাংসের যে অ্যানাটমি সেটাকে কোল্যাপস করতে দিচ্ছে না, বা অ্যালভিওলাইগুলোকে চুপসে দিতে সাহায্য করছে না, একেবারে নাহলে সেগুলো চুপসে যেত। তো এফআরসি বা ফাংশনাল রিজার্ভ ভলিউম বলতে পারো, সরি রিজার্ভ ক্যাপাসিটি, এফআরসি। মেইনলি এগুলো রয়েছে। এরপরে আমার থাকবে আর একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি, বিসি। ম্যাক্সিমাম যতটা আমি ইন্সপায়ার করলাম ভলিউম,
মানে স্বাভাবিক শ্বাসক্রিয়ার থেকে অতিরিক্ত পরিমাণ নিলাম আর অতিরিক্ত পরিমাণ ছাড়লাম, এই টোটাল ব্যাপারটাকে ভাইটাল ক্যাপাসিটি বা রেসপিরেটরি ইন্ডেক্সও বলা হয় এটাকে, অলসো নোন অ্যাজ রেসপিরেটরি ইন্ডেক্স। আমাদের ফুসফুস ঠিক আছে কি ঠিক নেই এটা দিয়ে আমরা মেজার করি, রেসপিরেটরি ইন্ডেক্স। আর একটা আছে টোটাল লাং ক্যাপাসিটি বা টিএলসি, টোটাল লাং ক্যাপাসিটি। তবে এখানে একটা জিনিস বলি, এই রেসিডুয়াল ভলিউম কিন্তু স্পাইরোমিটার যন্ত্র দিয়ে মাপা যায় না, ঠিক আছে? রেসিডুয়াল ভলিউম ক্যান নট বি মেজার্ড বাই স্পাইরোমিটার। যে ভলিউমগুলোর কথা বললাম এখানে, টাইডাল ভলিউম, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, অ্যানাটমিক্যাল ডেড স্পেস ভলিউম, এটাও হবে না, ওকে, ঠিক আছে? টাইডাল ভলিউম, ইন্সপিরেটরি ভলিউম, এক্সপিরেটরি ভলিউম, দ্যাট ক্যান বি মেজার্ড বাই স্পাইরোমিটার, বাট রেসিডুয়াল ভলিউম ক্যান নট বি মেজার্ড বাই স্পাইরোমিটার, ক্যান নট বি মেজার্ড। কেন মেজার করা যাবে না? কারণ রেসিডুয়াল ভলিউমটা এক্সচেঞ্জ হয় না। যেই অ্যামাউন্টটা এক্সচেঞ্জেবল, যেটা এক্সচেঞ্জ বা কী বলে এক্সচেঞ্জ করা যেতে পারে, যেটা আদান প্রদান যেটা করা সম্ভব, সেই বায়ুটাকেই স্পাইরোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়। যেগুলো এক্সচেঞ্জ করা যায় না সেগুলো কিন্তু স্পাইরোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা যায় না, এটা আমরা মাথায় রাখবো। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কোন বায়ু পরিমাণটা স্পাইরোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা যায় না। যেগুলো আমার এক্সচেঞ্জ হয় না সেগুলো আমি মাথায় রাখবো। সেটা রেসিডুয়াল ভলিউম হতে পারে, সেটা অ্যানাটমিক্যাল ডেড স্পেস ভলিউম হতে পারে, কারণ এগুলো তো চেঞ্জ হচ্ছে না, এক্সচেঞ্জ হচ্ছে না, তো এগুলো স্পাইরোমিটার যন্ত্রের সাহায্যে মাপা যাবে না, ওকে? তো এইগুলো হয়ে গেল আমার ইন্সপিরেটরি ক্যাপাসিটিগুলো। এবার এর অ্যামাউন্টগুলো আমাদের লিখতে হবে, তো অ্যামাউন্টগুলো আমরা এই গ্রাফ থেকে বুঝে নিয়ে এখানে প্লট করে দেবো। ইন্সপিরেটরি ক্যাপাসিটি বলতে এই যে আমার যেটা নর্মাল ইন্সপিরেশন নিলাম 500 ml, তারপর আমি এক্সেস আইআরভি নিলাম, তাহলে আইআরভি প্লাস টিভি, এটাকে আমরা আইসি বলতে পারি। এই জায়গাটা আমার কি হয়ে যাবে, আইআরভি এখানে আছে, তাহলে এইখান থেকে এতটা আমার কি হয়ে যেতে পারে, আইসি হয়ে যেতে পারে, ওকে? তারপর বলছে ইসি এক্সপিরেটরি ক্যাপাসিটি, এইটাই আমি ছাড়লাম, তাহলে এইখান থেকেই আবার এতটা আমি ছাড়লাম, তাহলে এতটা আমার ইসি হয়ে যেতে পারে, এক্সপিরেটরি ক্যাপাসিটি, তাই না? এরপর বলছে ফাংশনাল রিজার্ভ ক্যাপাসিটি, এটা আমার কী হবে, ফাংশনাল বলতে যেটা থেকে গেল রিজার্ভ, রেসিডুয়াল ভলিউমটা থাকলো, আর ইআরভি, তাহলে এইটুকুনি জায়গাকে আমি আবার তখন বলবো এফআরসি, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি বা রিজার্ভ ক্যাপাসিটি আমরা বলতে পারি, ওকে? তাহলে এই তিনটা ক্যাপাসিটি কিন্তু ইম্পর্টেন্ট, আইসি, ইসি অ্যান্ড এফআরসি। ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি বা রিজার্ভ ক্যাপাসিটি, যেহেতু এখানে রিজার্ভ ভলিউম আছে, এইটাও কিন্তু স্পাইরোমিটার দিয়ে মাপা যায় না, এটাও কিন্তু স্পাইরোমিটার দিয়ে মাপা যায় না। আমি এখানে লিখছি না, আর এখানে ভলিউমগুলো লিখবো বলে। তো এইটা একটা ক্যাপাসিটি গেল। এবার বলছে ভাইটাল ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটি বা রেসপিরেটরি ইন্ডেক্স, ভাইটাল ক্যাপাসিটি আমরা কাকে বলবো না, টোটাল যে আমি নিলাম অর্থাৎ আইসি, ইসি, এই টোটাল ব্যাপারটাকে আমি বলবো ভাইটাল ক্যাপাসিটি। টোটাল ব্যাপারটাকে আমি কি বলবো, ভাইটাল ক্যাপাসিটি। এদিকে যদি একটা প্লট করি, ভিসি, ওকে, এটা হয়ে গেল কি আমার ভাইটাল ক্যাপাসিটি, যেখান দিয়ে আমরা রেসপিরেটরি ইন্ডেক্স মাপি। এরপরে থাকলো আমার টোটাল লাং ক্যাপাসিটি, লাংসের টোটাল কত ক্যাপাসিটি রয়েছে আমরা সেটা দেখবো এখানে। তাই টোটাল লাং ক্যাপাসিটি কী হবে, ভিসি প্লাস আরভি। আমরা টোটাল জায়গাটাকে নিব, এই পুরো প্লটটাকে আমরা এর মধ্যে ইনক্লুড করে দেবো। তাহলে এইখান থেকে নিয়ে একদম টিএলসি, একদম রেসিডুয়াল ভলিউম পর্যন্ত আমার হয়ে গেল টোটাল লাং ক্যাপাসিটি। তো এইগুলো থেকে কিন্তু অনেক রকমভাবে প্রশ্ন দেয় যে টিএলসি ইকুয়ালস টু হোয়াট, টিএলসি ইকুয়ালস টু ভিসি প্লাস আরভি হতে পারে, টিএলসি ইকুয়ালস টু আমি এইভাবে বলতে পারি আইসি প্লাস ইসি প্লাস আমার হচ্ছে আরভি, এইভাবেও থাকতে পারে আমার, ওকে? এইরকমভাবে কিন্তু অ্যামাউন্টগুলো থাকতে পারে। এবার অ্যামাউন্টগুলোতে যদি যাই, আইসির অ্যামাউন্ট, আইসি মানে কি দেখতে পাচ্ছি আমরা এখানে, একটু লিখি। আইসি ইকুয়ালস টু তাহলে কী হচ্ছে, আইআরভি প্লাস টিভি, টোটাল টাইডাল ভলিউম প্লাস আইআরভি, এইভাবে আসতে পারে। টাইডাল ভলিউমের মান 500 আর ওইদিকে আইআরভি ছিল 2500, তাহলে হয়ে গেল আমার 3000 ml বা 3 লিটার আমরা বলতে পারি, 3 লিটার, ওকে? ইসি ইজিক্যাল টু কিছু হবে, ইসি ইকুয়ালস টু হবে টিভি
প্লাস ইআরভি, টিভির মান ছিল 500, ইআরভির মান ছিল 1100, তাহলে এটা হয়ে গেল 1600 মানে 1.6 লিটার। আচ্ছা এফআরসি বলছে, এফআরসি মানে কি ইসি প্লাস সরি ইসি ইআরভি প্লাস আরভি, এফআরসি মানে হচ্ছে ইআরভি প্লাস আরভি। ইআরভির মান কত ছিল? ইআরভির মান ছিল আমার 1100, এদিকে ছিল 1200, মানে হাইয়েস্ট মানটা যদি ধরি 2 × 3 2300, 2.3 লিটার। এটা ভ্যারিয়েবল হতে পারে সামান্য, 2.5 হতে পারে। ভিসি মানে কি বলছে আমার? ভিসি মানে এখানে আইআরভি টিভি প্লাস ইআরভি, তাই না? আইআরভি টিভি প্লাস ইআরভি ভাইটাল ক্যাপাসিটি, আইআরভি টিভি প্লাস ইআরভি, তাহলে আইআরভির মান কত ছিল? 2500, টিভি 500, ইআরভি 1100, কত হচ্ছে তাহলে এখানে দেখে নিই, 3000 4100, প্রায় 4.2 লিটার অলমোস্ট। আর টোটাল লাং ক্যাপাসিটি কি বলছে? ভিসি প্লাস ভাইটাল ক্যাপাসিটি প্লাস আরভি। ভাইটাল ক্যাপাসিটি ছিল আমার 4200 ml প্লাস আরভি আমার 1200 ml, তাহলে হচ্ছে এদিকে 2 2 4 4 1 5, 5.4 লিটার, অলমোস্ট 6 লিটার, অলমোস্ট 6 লিটার লাং ক্যাপাসিটি। তাহলে এইগুলো হচ্ছে আমার ক্যাপাসিটি, এইভাবে আমরা মেজার করে নেব। ওকে, প্রথমে আমরা ভলিউমগুলোকে মেজার করব, ভলিউমগুলোকে সাম আপ করব, যোগ করে দেবো, আমার ক্যাপাসিটি চলে আসবে। ওকে, এইখান থেকে মোটামুটি আমার রিজার্ভ ভলিউম এবং ক্যাপাসিটিগুলো হয়ে গেল। তো আরেকটা প্রশ্ন যেটা বলছিলাম, যে যেগুলো এক্সচেঞ্জেবল না, সেটা ভলিউম হোক সেটা ক্যাপাসিটি হোক, সেগুলো কিন্তু স্পাইরোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয় না, সেগুলো বিশেষ করে এফআরসি তখন মাপা হয় হিলিয়াম ডাইলিউশন পদ্ধতিতে। এই প্রশ্নটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে তাহলে স্যার কীভাবে মাপা হয় ওগুলো, যেগুলো মাপা যায় না, তাহলে স্যার এখানে আমি এফআরসির অ্যামাউন্টটা ভলিউমগুলোকে দেখে আমি মেজার করে নিলাম, বাট এটাকে কিন্তু হিলিয়াম ডাইলিউশন পদ্ধতিতেও পরিমাপ করা যায়। হিলিয়াম ডাইলিউশন পদ্ধতিতে পরিমাপ করা হয়। কি কি পরিমাপ করা হয় সেটাও আমরা একটু জেনে নেব। যেগুলো এক্সচেঞ্জেবল না, কি কি এক্সচেঞ্জেবল না আমরা দেখতে পারলাম, একটা হচ্ছে রেসিডুয়াল ভলিউম আরভি, একটা হচ্ছে এফআরসি, আর একটা কি অ্যানাটমিক্যাল ডেড স্পেস ভলিউম, অ্যানাটমিক্যাল ডেড স্পেস ভলিউম। তাহলে এগুলো কিন্তু এক্সচেঞ্জেবল না, তার জন্য এগুলোকে আমরা স্পাইরোমিটার যন্ত্রের সাহায্যে মাপতে পারবো না, সেগুলোকে আমরা হিলিয়াম ডাইলিউশন পদ্ধতিতে মেপে নেব। ওকে, আর দুটো টপিক আমরা এখান থেকে আলোচনা করবো, সেটা হচ্ছে মিনিট ভেন্টিলেশন রেট অ্যান্ড অ্যালভিওলার ভেন্টিলেশন রেট। পার মিনিটে আমরা কি পরিমাণ বায়ু আদান প্রদান করছি, এবং সেটা পুরো লাংসের রেসপেক্টে, আর একটা হচ্ছে অ্যালভিওলার বা অ্যালভিওলাসের রেসপেক্টে আমরা কীরকমভাবে করছি। তো আমরা জেনে নিই মিনিট ভেন্টিলেশন রেট। মিনিট ভেন্টিলেশন রেট মানে আমরা একবারে তো শ্বাসবায়ু নিচ্ছি 500 ml, তাই না, টাইডাল ভলিউমটা আমাদের। এবার সেটা এক্স্যাক্টলি বা অ্যাকচুয়ালি বা অ্যাকিউরেটলি আমরা 350 ml বের করছি, কিন্তু আমরা পড়ছি 500 ml বের করছি। তো আমরা একবারে যদি 500 ml নিই, তাহলে মিনিটে কতবার নেব? তাহলে আমরা সেটা মিনিট ভেন্টিলেশন রেট বা MVR is equals to tidal volume into breathing rate। মিনিটে আমরা কতবার শ্বাস প্রশ্বাস নিই সেটাই হচ্ছে ব্রিদিং রেট। তো টাইডাল ভলিউমের মান ছিল আমার 500 ml, 500 ml ইন্টু ব্রিদিং হচ্ছে রেট পার মিনিট 12, তাহলে 6000 ml, দ্যাট ইজ 6 লিটার। তাহলে মিনিটে আমরা 6 লিটারের মতন বায়ু আদান প্রদান করি পার মিনিট। ওকে, এরকমই একটা টপিক হচ্ছে অ্যালভিওলার ভেন্টিলেশন রেট বা AVR, অ্যালভিওলার ভেন্টিলেশন রেট বা AVR। AVR ইকুয়ালস টু কত হবে? AVR ইকুয়ালস টু হবে, এখানে কিন্তু আমরা টিভি নেব না, এখানে কিন্তু আমরা টিভি নেব না, কারণ অ্যালভিওলার মধ্যে কত পরিমাণ বায়ু আমরা ছেড়ে দিচ্ছি সেটা মাথায় রাখতে হবে। সেটা এখানে টিভি না নিয়ে আমরা দেব 350 ml,
ইন্টু ব্রিদিং রেট কত ছিল 4200-এর কাছাকাছি, অর্থাৎ 4.2 লিটার। তোমরা বলবে স্যার 350 ml কেন? কারণ অ্যালভিওলাসের মধ্যে 350 ml এয়ার ছিল, তাহলে 150 ml কোথায় গেল 500 ml এর মধ্যে? অ্যানাটমিক্যাল ডেড স্পেস ভলিউমে ওটা থেকে গেছে। তো অ্যালভিওলারের মধ্যে এক্সচেঞ্জ হচ্ছে মাত্র 350 ml। তো এখানে অ্যালভিওলার ভলিউমটা আমরা বলতে পারি 350 ml। অ্যালভিওলার ভলিউম এখানে আমরা লিখলাম না, এখানে অ্যালভিওলার ভলিউমটাকে আমরা ধরে নেব, কারণ 150 ml অ্যানাটমিক্যাল ডেড স্পেস ভলিউমে থেকে যাওয়ার পর এক্সচেঞ্জ হচ্ছে কত? মাত্র 350 ml। তো এটাই হয়ে যাবে আমার অ্যালভিওলার ভেন্টিলেশন রেট ইন্টু যেটা থাকছে এক্সেপ্ট অ্যানাটমিক্যাল ডেড স্পেস ভলিউম ইন্টু ব্রিদিং রেট। ওকে, তো এই হয়ে গেল আমাদের রেসপিরেটরি ভলিউমস অ্যান্ড রেসপিরেটরি ক্যাপাসিটি। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিওতে আমরা ব্রিদিং মেকানিজম এবং তারপরে কনজিকিউটিভলি যে রেসপিরেটরি গ্যাসগুলোর এক্সচেঞ্জ উইথিন টিস্যু অ্যান্ড ব্লাড সেগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।